বাজেট উপস্থাপনের জন্য অনুমতি চাইতে পারেন। দীর্ঘ ১৯ বছর পর ক্ষমতায় ফিরে বিএনপি নেতৃত্বাধীন সরকার তাদের প্রথম পূর্ণাঙ্গ বাজেট উপস্থাপন করেছে। অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর প্রস্তাবিত ২০২৬-২৭ অর্থ বছরের বাজেটের আকার ৯,৩৮,০০০ কোটি টাকা, যা বাংলাদেশের ইতিহাসে অন্যতম বৃহৎ বাজেট। তবে এই বাজেট ঘিরে যেমন রয়েছে উচ্চভিলাষী উন্নয়ন পরিকল্পনা, তেমনি রয়েছে রাজস্ব আহরণ, ঋণ নির্ভরতা এবং বাস্তবায়ন সক্ষমতা নিয়ে বড় প্রশ্ন। রেইনবো অ্যাক্রোপ্লাস্টে অ্যাক্রিলিক এমালশন থাকায় মুছে ফেলা যায় যে কোনো দাগ সহজেই। রেইনবো পেইন্টস, কালার অফ জয়। নতুন বাজেটের মূল বার্তা হলো করের হার না বাড়িয়ে করের আওতা বৃদ্ধি, অর্থনীতিকে আরও আনুষ্ঠানিক কাঠামোয় আনা, সামাজিক নিরাপত্তা সম্প্রসারণ এবং নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের চেষ্টা। সরকার ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে $1 ট্রিলিয়ন অর্থনীতিতে উন্নীত করার লক্ষ্য সামনে রেখে বাজেট প্রণয়ন করেছে। আগামী অর্থবছরে জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্য ধরা হয়েছে ৬.৫%, অথচ গত ৩ বছর ধরে প্রবৃদ্ধি ৪%-এর আশপাশে ঘোরাফেরা করছে। অর্থনীতিবিদরা মনে করেন বর্তমান বিনিয়োগ পরিস্থিতি, উচ্চ সুদহার, রাজস্ব ঘাটতি ও বেসরকারি খাতের দুর্বলতা এই প্রবৃদ্ধির লক্ষ্য কতটা বাস্তবায়ন করবে তা ভাবার বিষয়। এবারের বাজেটের অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে ব্যাপক কর ও ভ্যাট ছাড়। সরকার সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় কমাতে খাদ্যপণ্য, কৃষি উপকরণ, ওষুধ, চিকিৎসা সামগ্রী এবং প্রযুক্তি পণ্যে ব্যাপক কর ছাড় দিচ্ছে। সৃজনশীল অর্থনীতির সম্প্রসারণে সঙ্গীত, চলচ্চিত্র ও সাংস্কৃতিক শিল্প সংশ্লিষ্ট বিভিন্ন পণ্য ও সেবায় কর ছাড় দেওয়া হয়েছে। স্টার্ট আপ প্রতিষ্ঠান প্রথমবারের মতো আইনি স্বীকৃতি পাচ্ছে। ফ্রিল্যান্সার ও কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য ভ্যাট সুবিধা থাকছে। সরকার বলছে কর হার নয়, করদাতাদের সংখ্যা বাড়ানোই এবারের লক্ষ্য। সেই কারণে ব্যাংক হিসাব খোলা, ব্যবসায়িক ঋণ গ্রহণ, ট্রেড লাইসেন্স নবায়ন সহ বিভিন্ন ক্ষেত্রে TIN, রিটার্ন দাখিলের প্রমাণপত্র ও ব্যবসা শনাক্তকরণ নাম্বার বাধ্যতামূলক করা হচ্ছে। ফলে কর ফাঁকি শনাক্ত সহজ হবে। খুচরা বিক্রেতাদেরও করের আওতায় আনার উদ্যোগ নেওয়া হয়েছে। করের হার অপরিবর্তিত থাকলেও কর জালের বাইরে থাকা ব্যক্তি ও ব্যবসা প্রতিষ্ঠানের জন্য কর চাপ বাড়বে। অর্থনীতিবিদদের মতে এটি মধ্যবিত্তের জন্য বাজেটের অন্যতম কঠিন সিদ্ধান্ত। বাজেটের সবচেয়ে আলোচিত দিকগুলোর একটি হলো কালো টাকা বৈধ করার সুযোগ। জমি, ফ্ল্যাট বা ভবন ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে প্রকৃত মূল্য এবং দলিলের মূল্যের পার্থক্য থাকলে করদাতা স্বপ্রণোদিত হয়ে তা ঘোষণা করতে পারবেন। নিয়মিত কর পরিশোধের মাধ্যমে সেই অর্থ বৈধ করা যাবে। সরকার এটিকে কর প্রশাসনের অংশ হিসেবে দেখালেও সমালোচকরা বলছেন এটি কার্যত মূল মোড়কে কালো টাকা সাদা করার সুযোগ। বিলাসবহুল গাড়ি, হেলিকপ্টার, আগ্নেয়াস্ত্র ও অন্যান্য বিলাসী খাতে কর বৃদ্ধি করা হয়েছে। উচ্চ সিসির গাড়ির অগ্রিম আয়কর উল্লেখযোগ্য হারে বাড়ানো হয়েছে। হেলিকপ্টারের নিবন্ধন ও ফিটনেস নবায়নে ১০ লাখ টাকা উচ্চে কর আরোপের প্রস্তাব করা হয়েছে। সেদিক বিবেচনায় এই বাজেট ধনীদের উপর চাপ বাড়াবে। এবারের বাজেট মধ্যবিত্তের জন্য স্বস্তি নাকি নতুন চাপ, এমন প্রশ্ন ঘুরে ফিরে আসছে। করমুক্ত আয়সীমা ৩,৫০,০০০ থেকে বাড়িয়ে ৩,৭৫,০০০ টাকা করা হয়েছে। এতে কিছু করদাতা স্বস্তি পাবেন। তবে সঞ্চয়পত্র, DPS ও জীবন বীমা সহ বিভিন্ন বিনিয়োগের মুনাফাকে আর চূড়ান্ত কর দায় হিসেবে গণ্য করা হবে না। ফলে অনেক মধ্যবিত্ত সঞ্চয়কারী আগের তুলনায় বেশি কর দিতে হবে। প্রস্তাবিত বাজেটে আয় ধরা হয়েছে ৬,৯৫,০০০ কোটি টাকা, কিন্তু ব্যয় ৯,৩৮,০০০ কোটি টাকা। ফলে ঘাটতি দাঁড়াচ্ছে ২,৪৩,০০০ কোটি টাকা। আর এই ঘাটতি পূরণে সরকার ব্যাংক থেকে ১,১২,০০০ কোটি টাকা এবং বিদেশি উৎস থেকে ১,১৬,০০০ কোটি টাকা ঋণ নিতে চায়। ফলে অর্থনীতিবিদরা এটিকে ঋণ নির্ভর বাজেট বলে মনে করছেন। সরকার আগামী অর্থ বছরে মুদ্রাস্ফীতি ৭.৫% নামিয়ে আনার লক্ষ্য নির্ধারণ করেছে। নিত্যপণ্যে কর ছাড়, কৃষিখাতে প্রণোদনা এবং চিকিৎসা ব্যয় কমানোর উদ্যোগ মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে সহায়ক হতে পারে। তবে অর্থনীতিবিদরা বলছেন শুধু কর ছাড় দিয়ে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ সম্ভব নয়। বাজার ব্যবস্থাপনা, সরবরাহ ব্যবস্থা, মুদ্রানীতি এবং রাজস্ব নীতির সমন্বয় করা প্রয়োজন। ২০২৬-২৭ অর্থ বছরের বাজেটকে এক কথায় কর ছাড়, কর জাল, কল্যাণ ও ঋণ নির্ভর উচ্চবিলাসী বাজেট হিসেবে অভিহিত করা হচ্ছে। অর্থাৎ বাজেটের প্রতিশ্রুতি বড়, লক্ষ্যও বড়। এখন প্রশ্ন একটাই, সরকার কি এই বিশাল বাজেট বাস্তবায়নের সক্ষমতা দেখাতে পারবে, নাকি এটি কাগজ কলমে উচ্চভিলাষী আরেকটি বাজেট হিসেবেই থেকে যাবে? তো
তরিকুল ইসলাম, NTV অনলাইন।